এই, তুই আমার এই দুটো হাত দিয়ে ধরে কি করছিস? এগুলো ধরার সাহস হলো কেমন করে তোর? আপু, তোমার ওগুলো রোদে শুকাতে দিয়েছিলে, তখন পড়ে গিয়েছিল, আমি আবার তুলে রোদে দিয়ে। মিথ্যা বলছিস তুই। আমি নিজের চোখে দেখেছি তুই এ দুটো একদম টিপে ধরেছিলি। তো টিপে না ধরলে কেমন করে তুলবো? হাত থেকে পড়ে যাবে তো। তাই বলে তুই এগুলো ধরে মুখের কাছে নিবি? ছি ছি ছি। আমার বড় বোন আর তুই আমার জিনিসগুলোর দিকে এমন কোন নজরে তাকাচ্ছিস? আপু, বিশ্বাস করো, আমি তোমার ওই দুটার দিকে খারাপ নজরে তাকাইনি। আমি তো এগুলো শুধুমাত্র তুলে রাখতে গিয়েছিলাম, আর কিচ্ছু না। তোদের মতো এই বয়সের ছেলেদের আমার ভালো করে চেনা আছে। ছাড় এইগুলো, অসভ্য ছেলে একটা। নীলা কথাটা বলতেই এক ঝটকায় কাব্যর হাত থেকে নিজের ছোট জামা কাপড়গুলো নিয়ে নিল। কাব্য হা করে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা শুধু শুধু তার সাথে এমন ব্যবহার করলো, কারণ নীলা যেটা ভাবছে আসলে কাব্য তেমন কিছুই করেনি। কাব্য ব্যালকনিতে এসে দাঁড়াতেই বাতাসে নীলার ছোট ছোট জামা কাপড়গুলো উড়ে এসে নিচে পড়ে যায়। কাব্য সেগুলোকে নোংরা হতে বাঁচাতে গিয়ে নিজের হাত দিয়ে তুলতেই নীলা এসে দেখে ফেলে, আর নীলা এসে কাব্যর হাতে এইসব জিনিস দেখে রেগে বোম হয়ে যায়। নীলা ভেবেছে কাব্য হয়তো ইচ্ছে করে তার ছোট জিনিসগুলো নিজের হাতে নিয়েছে, তাই কাব্যর উপর অযথা রাগ দেখিয়েছে সে। নীলা রাগে গচগচ করতে করতে কাব্যর সামনে দিয়ে চলে যায়। কাব্য সামনে থেকে চলে গিয়ে নীলা নিজের রুমে এসে জামাগুলো বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসে পড়ল। রাগে মনে হচ্ছে তার সারা শরীর পুড়ে যাবে, মাথা দিয়ে গরম আগুন বেরিয়ে আসছে তার। কাব্য কেমন করে তার এই ছোট জামাগুলো ধরে ফিল করছিল? কাব্যর এত অধপতন হয়েছে কি করে? কাব্যর এই কথা ভাবতেই নীলা সারা শরীর শিউরে উঠছে। নীলা আপন মনে বলতে লাগলো, আমার আপন খালাতো ছোট ভাই হয়ে আমার এসব জিনিস ধরেও ফিল কি করে নিতে পারে? কাব্য তো এমন ছেলে না, ওকে আমি ভালো করেই চিনি। একটা মেয়ের সাথে যে ছেলে কথা বলতে ভয় পায়, সে আবার এসব কাজ করে কেমন করে? নীলা কথাটা আপন মনে ভাবলো। কাব্যর কথা ভাবতেই মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো নীলার। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলো সে হয়তো ভুল কিছু ভাবছে। কাব্য হয়তো বা সত্যি বলছে, তার বোঝার কোনো ভুলও থাকতে পারে। নীলা নিজের কাপড় গুছিয়ে রেখে দিয়ে নিজের কাজ করতে লাগলো। বিকেলের দিকে নীলা ছাদে আসতেই দেখতে পেল কাব্য একটা গিটার নিয়ে বসে বসে আপন মনে গান গাইছে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কি করে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে। কাব্যর গানটা আচমকা থামিয়ে দিল। চোখ মেলে কাব্য নিজের বড় বোন নীলাকে দেখলো তার পাশে বসে আছে। নীলা এমন করে সবসময় কাব্যর পাশে বসে। যখন কাব্য গান গায় তখন নীলা মন দিয়ে সেই গান শোনে। কাব্য কখনো নীলাকে দেখে চমকে যায়নি বা ভয় পায়নি, তবে আজ প্রথম কাব্য নীলাকে দেখে এমন করে চমকে যায়, সেই সাথে ভয়ও পেয়ে যায়। কাব্য গান থামিয়ে দিতে নীলা কাব্যকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, কি হলো, থামলি কেন? আর একটু গান গা না, আমার তো ভীষণ ভালো লাগছে গান শুনতে। জি, কিন্তু এখন আমার গান গাইতে ইচ্ছে করছে না আপু, আমি এখন আসছি। আসছে মানে? কোথায় যাচ্ছিস তুই? তুই জানিস না আমি গান শুনতে পছন্দ করি খুব। জি, কিন্তু আমার তো এখন গান গাইতে ইচ্ছে করছে না, আমি কি করব বলো? সব সময় তো আর একরকম মুড থাকে না, তাই না? তোর মুড আমি একদম। আমার মাথা গরম করিস না কাব্য। তুই আমায় এখন গান শোনাবি মানে শোনাতেই হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। নীলা কাব্যর উপরে আবারও রেগে যায়। কাব্য বেচারা কি করবে কিছুই বুঝতে পারছে না। এই নীলা এমন হুটহাট রেগে যায়। জোর করে কি কেউ গান গাইতে পারে? গান গাওয়ার জন্য তো একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন, আর সেটা এখন কাব্যর নেই। নীলা কাব্যকে জোর করে গান গাইতে বলল। কাব্য আর কি করবে? নীলার যেই রাগ, যদি এখন কাব্য নীলার কথা মতো গান না গায় তবে আজ কাব্য শেষ। কাব্য ভয় পেয়ে গিয়ে গান গাইতে শুরু করে। নীলা নিজের গালে হাত দিয়ে এক ধ্যানে গান শুনছে। কাব্যর গানের শহরে যেন নীলা হারিয়ে গেছে। কাব্যর গান শেষ হতেই কাব্য নীলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, কেমন লাগলো গানটা? একদম খারাপ হয়েছে। এমন করে আমার রোজ রোজ গান শোনাবি তুই? ওমা, আমার গানের গলা খারাপ হয়েছে? খারাপ গলার গান শোনার আবার ইচ্ছে করবে কেন তোমার?
আরে বোকা, তোর প্রশংসা করলে যদি আমার নজর লেগে যায়, তাই বললাম খারাপ হয়েছে। তুই জানিস না বুঝি আমি তোর গানের উপর মুগ্ধ। তাই আপু, তাহলে আমায় কিছু দাও। আমিও তো কষ্ট করে তোমাকে গান শোনালাম, আর আমায় কিচ্ছু দেবে না? কি চাই তোর বল, যেটা চাইবি সেটাই দিব। সত্যি দিবে তো? পরে আবার নিজের কথা থেকে সরে যেও না যেন। আমি কথা দিয়েছি মানে দিব, তুই বল কি চাই। নীলা কথাটা বলতেই কাব্য নীলার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করলো। ওই ঠোঁটের দিকে তাকিয়ে কাব্য কিছু একটা ভাবতে লাগলো। নীলা কাব্যর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো কাব্য তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কাব্য মুখে কিছুই বলছে না। নীলা ভাবলো হয়তো কাব্য মুখে বলতে লজ্জা পাচ্ছে। নীলা আর বিলম্ব করলো না, মুচকি একটা হাসি দিয়ে নীলা নিজের ঠোঁটজোড়া কাব্যের দিকে এগিয়ে দিল। কাব্য নীলার ঠোঁটজোড়া নিজের দিকে এগিয়ে আসতেই নীলার চোখের দিকে তাকালো। বুকের বাম পাশে প্রথম কাব্য এক অদ্ভুত টান অনুভব করছে। কাব্য বুঝতে পারছে না তার বুকে কেন এমন লাগছে। কাব্য নীলার ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিয়ে চোখ বন্ধ করে নীলার ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া এক করে দিল। কাব্য নীলার ঠোঁটের পরশ নিতেই কাব্যর মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে লাগলো। নীলার চুলের পেছনে হাত দিয়ে কাব্য নীলার ঠোঁটের উপর চুমু খেতে চলেছে। নীলার চুলের পেছনে হাত দিয়ে কাব্য নীলার ঠোঁটের উপর চুমু খেয়ে চলেছে। নীলা কিছু সময় নিশ্চুপ থেকে অতঃপর কাব্যর সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো সে। দুজন একে অপরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে আদর করে চুমু খেতে লাগলো। বেশ কিছু সময় ধরে কাব্য নীলার ঠোঁটের পরশ নিল। কাব্য আরো কিছু সময় ধরে নীলার ঠোঁটের উপর চুমু খেয়ে খেয়ে দুম করে নীলার ঠোঁটজোড়া ছেড়ে দিল। নীলা বুঝতে পারল না হঠাৎ করে কাব্য কেন তার ঠোঁটজোড়া ছেড়ে দিয়েছে। কাব্য নীলার ঠোঁট ছেড়ে দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি আপু, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই এই ভুলটা করে ফেলেছি। আমায় ক্ষমা করে দাও তুমি। কাব্য কথাটা বলতেই নীলার পাশ থেকে উঠে পড়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। নীলা কাব্যর কথা শুনে তো পুরো থ হয়ে গেছে। কাব্যর আচমকা এমন পরিবর্তন কেন হলো? কাব্য তো নিজেই নীলার ঠোঁটের ভালোবাসার পরশ দিচ্ছিল। হঠাৎ করে নীলার ঠোঁট ছেড়ে দিয়ে এই কথা কেন বলল কাব্য? নীলা কিছুই বুঝতে পারল না। নীলা বসা থেকে উঠে বেশ দ্রুত কাব্যর রুমের দিকে ছুটে যায়। কাব্যর রুমের সামনে আসতেই নীলা দেখতে পায় কাব্য গিটার রেখে দিয়ে বিছানার উপর বসে কিছু একটা ভাবছে। নীলা কাব্যর রুমে ঢুকে দুম করে রুমের দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার শব্দ কানে এসে পৌঁছাতেই কাব্য হকচকিয়ে উঠল। কাব্য নীলার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই নীলা কাব্যকে উদ্দেশ্য করে বলল, এমন করলি কেন তুই? আমায় নিজের ইচ্ছায় কিস করে আবার ছেড়ে দিয়ে সরি বললি কেন? আমি ভুল করে কিস করেছি, তাই তো সরি বলেছি, তাই না? তুমি আমাকে ক্ষমা করে দাও আপু, প্লিজ। পাগল তুই, মাথা ঠিক আছে তোর? তোর যখন ইচ্ছা হবে তখন কিস করবি, আবার যখন ইচ্ছা হবে তখন ছেড়ে দিয়ে সরি বলবি? এটা তো হতে পারে না। আপু, তুমি প্লিজ রেগে যেও না। আমি সত্যি তোমাকে রাগাতে চাইনি, প্লিজ বোঝার চেষ্টা করো। চুপ কর তুই। কিসের আপু আপু করছিস তুই? আমি তোর আপু না, আর না তুই আমার ভাই। আপু প্লিজ রাগ করো না। আমি সত্যি তখন যেটা করেছি আমি একটা ঘোরের মধ্যে থেকে করেছি, সত্যি আর কিচ্ছু না। তার মানে তুই বলতে চাস যে আমার ঠোঁটের কোনো স্বাদ নেই, ঘোরের মধ্যে থেকে আমায় কিস করা যায়, আর কিছু না? সেটা আবার আমি কখন বললাম? আমি তো নিজের ভুলটাকে স্বীকার করছি। তোকে কিন্তু আমি এখন খুন করে দিব কাব্য। আমার জামা কাপড় স্পর্শ করে ফিল নিস, আবার আমায় লিপ কিস করে এখন নাটক করছিস। তোকে আমি সত্যিই খুন করে ফেলবো। হায় আল্লাহ, তুমি সেই কথাটা ধরে বসে আছো? আমি তো বললাম আমার ভুল হয়েছে, আর আমি তো ওটা তুলতে গিয়েছিলাম, আর কিচ্ছু না। তাই না? আমি এখন গিয়ে সবাইকে বলে দিব সবকিছু। সবার সামনে তোর সব সত্যি আমি ফাঁস করে দিব, তারপর বুঝবি আমার সাথে ফ্লার্ট করার মজা কি। নীলা কথাটা বলতেই কাব্যর দিকে তাকিয়ে চোখ রাঙানি দিল। কাব্য থ হয়ে গেছে। নীলা কেন তার কথা বিশ্বাস করতে পারছে না, নিজেও বুঝতে পারছে না কিছু। নীলা যদি এসব কথা নিজের মতো করে বোঝে, বাড়ির লোকেদের বলে, তবে কাব্যর মাথা হেট হয়ে যাবে। কাব্য নিজের সম্মানকে এত সহজে মাটি হতে দিতে পারবে না। নীলা কাব্যর রুমের থেকে বেরিয়ে যেতেই কাব্য নীলার পেছন পেছন এগিয়ে গিয়ে দুম করে পেছন থেকে নীলার হাত ধরে ফেলল। নীলা পেছন ফিরে কাব্যর দিকে চরম বিরক্তি নিয়ে তাকাতেই কাব্য নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু কোথায় যাচ্ছ তুমি? তুমি কি চাও যে সকলের সামনে আমার মাথাটা হেট হয়ে যাক? আমার চাওয়া পাওয়া কি তুই পরিপূর্ণ করতে পারবি নাকি? আমি তো অনেক কিছুই চাই। আমার সব চাওয়া কি? আপু প্লিজ এসব বাদ দাও, আমি যেটা বলেছি সেটার উত্তর দাও। তুমি কি সত্যি চাও যে সকলের কাছে আমি ছোট হয়ে যাই? না, চাই না। তাহলে এমন করছো কেন? আমায় এই কথাগুলো বলে ফোর্স কেন করছো তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে,
তুই তোর ভুল বুঝতে যখন পেরেছিস তখন আর কি করব, যা তোকে ক্ষমা করে দিলাম। নীলার কথাটা শুনে যেন কাব্যর মুখে হাসি ফুটে উঠল। নীলা তবে কাব্যর মান সম্মানকে বাঁচালো, যদিও কাব্যর কোনো দোষ ছিল না, কারণ কাব্য ওটা তোলার জন্য ধরেছিল, আর কিস করায় কাব্য নিজেই লজ্জিত ছিল আর ক্ষমাও চেয়েছিল। নীলার কথায় কাব্য একটু ভয় পেয়ে গেলেও অবশেষে কাব্য রিল্যাক্স হলো নীলার কথা শুনে। কাব্যকে খুশিতে গদগদ হয়ে যেতে দেখে নীলা মুচকি হাসি দিয়ে কাব্যকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত খুশি হয়ে লাভ নেই, আমার কথাটা এখনো শেষ হয়নি কাব্য। মানে তুমি না এইমাত্র বললে যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, এখন আবার কি কথা বাকি আছে তোমার? আমি বলেছি তো ঠিক আছে, তবে আমার শেষ কথাটা বাকি আছে। আমি আমার কথাটা সম্পূর্ণ করতে চাই, শেষ করতে চাই। আমার শেষ কথা? আচ্ছা বলো, কি কথা? আমার শেষ কথাটা হলো, আমি কাউকে কিচ্ছু বলবো না, তবে আমার কিছু শর্ত তোকে মানতে হবে। কি শর্ত বলো আমায়, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমার শর্তটা হলো, আমায় তোকে ভালোবাসতে হবে আর আমায় বিয়ে করতে হবে তোকে। হোয়াট? কাব্য নীলার কথাটা শুনে পুরো চমকে যায়। নীলা এমন কিছু বলবে সেটা হয়তো কাব্য আশা করতে পারেনি। কাব্য নীলাকে কখনো ওসব চোখে দেখেনি। তাছাড়া নীলা কাব্যর 1 বছরের সিনিয়র, জুনিয়র হয়ে সিনিয়রকে বিয়ে করবে কেমন করে? কাব্য নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা কাব্যকে হা করে থাকতে দেখে কাব্যকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোর কি হয়েছে? হোয়াট বলে হা করে তাকিয়েছিস কেন? আমার কথায় কি রাজি তুই? কি সব পাগলের মতো বলছো? বিয়েটা কি তোমার কাছে একটা ছেলে খেলা নাকি? আমি বিয়ে করতে পারবো না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে হবে না আমায়, আমি গিয়ে সকলকে সবকিছু খুলে বলে দিই। প্লিজ আপু, বোঝার চেষ্টা করো। তুমি এমন করে জিদ করলে কেমন করে হবে বলো? আমি তোমার জুনিয়র, সেটাও তো তোমার কি একটু বুঝতে হবে, তাই না? সে ব্যাপারটা একটু ভাবো তুমি। আমি তোমার জুনিয়র হই। তো জুনিয়র হয়েছিস তো কি হয়েছে? আমার তোকে চাই মানে চাই। জুনিয়র হয়ে কি করে আমার জামা নিয়ে ফিল নিয়েছিস? আমায় কিস কেমন করে করেছিস? তখন মনে ছিল না? আপু, তুমি কিন্তু আমায় এবার ব্ল্যাকমেল করছো। আমি কিন্তু সত্যি এখন খুব রেগে যাচ্ছি। তোর রাগ দেখার মতো সময় আমার হাতে নেই। আমি যেটা বলেছি সেটা করতে পারলে বল, না হলে আমি গিয়ে সকলের সামনে তোর মান সম্মান টেনে খুলবো। নীলার কথায় কাব্য মাথা নিচু করে ভাবতে লাগলো কি করবে এখন সে। এই একদিকে সিনিয়র আপু আর অন্যদিকে নিজের কালো সত্য, দুটোর মাঝে কাব্য পড়ে গিয়ে তার অবস্থা একদম নাজেহাল হয়ে পড়েছে। কাব্যর মাথা যেন এখন ঘুরছে ভীষণ। কি করে এই ঝামেলার থেকে নিজেকে মুক্ত করবে সেটাই ভেবে পাচ্ছে না কাব্য। কাব্যকে থমকে যেতে দেখে নীলা বলতে লাগলো, কিরে তুই এমন চুপ করে থাকলে কি করে হবে? আমার সাথে কথা বল, আমার সময় নষ্ট করিস না। আমি যদি রাজি হয়ে যাই তাহলে কি সব সমস্যার সমাধান হবে? আচ্ছা তুমিই বলো, এই বিয়েটা কি কোনোদিন হতে পারবে? ওনাদেরকে বোঝানোর দায়িত্ব আমার, তুই শুধু মুখ ফুটে বল রাজি। ঠিক আছে, আমি রাজি আপু। কি আর করব, ফেসে গেছি তো। না রাজি হয়ে তো আর কোনো উপায় নেই, তাই না? তাই নাকি? এখানে আপুকে, নিজের হবু স্ত্রীকে আপু বলতে তোর লজ্জা লাগছে না? তো কি বলবো, তুমিও তো ঠিক তাই বলছো, তাই না? আমার কি দোষ? ওসব হ্যাঁ তাই তো। আচ্ছা শোনো, এখন আমায় একটু হাক করো। আমি আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে শান্তি নিতে চাই। আসো আর কি। কাব্য কথাটা বলতে নীলা দুম করে কাব্যর বুকে চলে আসলো। শক্ত করে নীলা কাব্যকে জড়িয়ে ধরলো। নীলা কাব্যকে প্রচুর ভালোবাসে, আর কাব্যর প্রতি তার ভালোবাসাটাই তাকে কাব্যর কাছে টেনে নিয়ে এসেছে। কাব্য প্রথমে তো নিজের মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিল, তবে নীলা বুকে এসে কাব্যকে জড়িয়ে ধরতেই কাব্যর ঠোঁটের কোণে মিষ্টি হাসির উদয় হলো। ভালোবাসা সত্যি সুন্দর, কখন কার মনে কার জন্য টান তৈরি হয়ে যাবে সেটা বলা আসলেই মুশকিল। ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।